সন্ধ্যা, সুন্দর সন্ধ্যা। বন্ধুগণ, আশা করি খুব ভালো আছো। অস্তগামী সূর্য বলছে এখন তাহলে যাই, আবার হবে তো দেখা। আর ঠিক সেই সন্ধিক্ষণে তোমাদের সাথে আমার হচ্ছে দেখা। আশা করছি খুব ভালো আছো, পরিবারের সাথে, পরিজনের সাথে এবং এই মুহূর্তে আমাদের সাথে। আজকের আড্ডার বিষয় প্রতিদিন রঙিন হোক। ওই যে সূর্য অস্ত গেল, সেই সূর্য কিন্তু নতুন আলো নিয়ে, নতুন ছবি নিয়ে চলে আসবে আমাদের জীবনে। আজকে আমাদের স্টুডিওতে তিনজন ঝলমলে মুখ আছে, একদম পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। আমি ডান দিক থেকে বলি তাহলে, মানে আমার ডান দিক আর কি। আনিকা তাবাসসুম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, আমেরিকা। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো। এইরকম জায়গায় এসে আর লেডিস ক্লাবের আড্ডা মানে তো বিশাল ব্যাপার। আর আজকে তিনজনে আপনাদের মধ্যে একটা বিশেষ সংযোগ যোগাযোগ আছে, আমি পরে আসছি। তামান্না হাসান, লেখক। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন আপনি? একদম। আর আপনার তো একদম জাতীয় পতাকা হয়ে গেছেন, মানে আমার বাংলাদেশ, মাঝখানে আমার বাংলাদেশ। আর এই দিক থেকে আছেন ফেরদৌস পারভিন আপা, সাবেক উপসচিব, সঙ্গীত শিল্পী। আপনাকে কি একটু ভয় টয় পাবো? মানে সচিব শুনলে কেমন একটু। হ্যাঁ, আজকে তো মোটেও না। আজকে যেহেতু আমরা আড্ডা দেব। হ্যাঁ, একদম রঙিন দিনের শুভেচ্ছা সবার জন্য। আচ্ছা, নতুন বছরের আপনাদের কার কি প্ল্যান? আনিকার কাছে আসি। যেহেতু আমাদের আজকে টপিকও রঙিন দিন এবং 2025 শেষ হয়ে যাচ্ছে, 26 চলে আসছে। আমার জন্য আসলে নতুন বছরে প্রথমত সুস্থ থাকা, একদম। পরবর্তীতে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, ভালো হোক মন্দ হোক, সেটাকে ইউটিলাইজ করা যেভাবে পসিবল। সো আমার বেসিক্যালি প্ল্যান হচ্ছে ছোট ছোট স্টেপ প্রতিদিন মানিয়ে নেওয়া। হ্যাঁ, মানিয়ে নেওয়া, গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া। বাহ, আসলেই মানে আমরা একেবারে দৌড়বো না, কারণ আমাদের বয়স সবকিছু মিলিয়ে দেখা যাবে হাত পা ভেঙে পড়ে আছি, সেরকম কিছু করা যাবে না। আমরা ধীর লয়ে আগাবো, যেমন করে সময় এগিয়ে যায়, সময়ের সাথে সময়ের তালে। তামান্না আপা? নতুন বছরে অবশ্যই আমার প্রথম চাওয়া থাকবে সুস্থ থাকা, শরীর এবং মন ভালো থাকা, চারপাশে মানুষজন যারা আছেন সবাইকে ভালো রাখা। আর কাজের বিষয়টা, আমি যেহেতু কাজ করি লেখা নিয়ে, আমার সাহিত্য নিয়ে, নতুন কিছু তো আসছে। আগামী বছর বই মেলায় নতুন বই আসছে, সেটা নিয়ে আমার অনেক প্ল্যান। দেখা যাক কত দূর যেতে পারি, সেটা নিয়ে অনেক অনেক রয়েছে আমার। আচ্ছা, তামান্না আপাকে দেখে আমার আরেকটা কথা মনে পড়লো, সেটা হলো গতকাল বড়দিন গেছে, ওনার শাড়ির রং দেখে আমার সেই স্মৃতিটা, সেই কথাটা খুব মনে পড়লো। আমাদের যেসব বন্ধুরা আছেন তাদেরকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আর বড়দিন শুধু বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয়, আমি মনে করি আমাদের সকলের জন্য বড়দিনের শুভেচ্ছা নিন। আপা? টপিকসটা খুবই ভালো লেগেছে আমার, কারণ রঙিন হোক প্রতিটি দিন, এটা আমিও মনে করি সেটা। আর আগামীতে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো সংগঠনের সঙ্গে জড়িত, যেহেতু আমি সঙ্গীত শিল্পী এবং তারপরে একটা ডিপার্টমেন্টের সরকারি চাকরি করে আসছি, তো সাংস্কৃতিক অনেকগুলি সংগঠনের সঙ্গে আমি জড়িত। তো রিটায়ারমেন্টের পরে অ্যাকচুয়ালি আমি কিছু ওমেন ডেভেলপমেন্টের উপরে কাজ করি আর সাংস্কৃতিক কাজগুলি করি। তো সামনেও যেটা আমাদের নতুন বছর আসছে, সেখানে আমরা এই সাংস্কৃতিক নিয়ে কাজ করব। কালকে আমাদের পিকনিক আছে রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে, আর তারপরে গান বাজনা করব আমরা। আর আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আমি জীবনে, যে এবং আমি এটা মেনটেন করার চেষ্টা করি, যে আমার জীবনটা যেন প্রতিদিনই রঙিন হয়, যাই হোক না কেন, যে যেভাবে আছে অন্তত কিছুটা সময় জীবনটাকে রঙিন করার জন্য ব্যয় করুক। সেই তো, এই সময় গেলে তো আর ফিরবে না। মানব জীবন সাধনার জন্য, সেটাই সাধনা দিয়ে সময়কে জয় করতে হবে। সময় গেলে সাধন হবে না, লালন বলেছেন। কাজকর্ম তো থাকবেই। আচ্ছা, কর্মক্ষেত্রে যেহেতু আপনি একজন কর্মজীবী নারী, প্রতিদিন আপনাকে বেরোতে হয়, মানে ঘরও রঙিন করতে হয়, বাহিরটাও রঙিন করতে হয়, সেটা কিভাবে করেন? সেটা হলো, কারণ আমি তো জব করতাম, বেশ স্টাফ জবই করতাম। তারপরে আমার এক ছেলে এক মেয়ে আছে, তো আমি যেমন সকালে বেরিয়ে যেতাম, আমি যেতাম, আমার হাজব্যান্ডও যেত, আবার আমার হাজব্যান্ডও নাটক করতো টেলিভিশন ইয়েতে, আমার মেয়ে গান করতো। তারপরে আমার মেয়ে পিএইচডি করেছে, এখন সে
আমেরিকাতে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার একটা ছেলে, সেও ব্রুভানা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তো আমি যে এই কাজগুলি করেছি, সকালে বেরিয়ে গেছি, চাকরি করেছি, তারপরে এসে বাচ্চাদের লেখাপড়াটা আমি দেখেছি বাহ। নিজে। এবং এছাড়াও আমরা যখন ট্যুর করেছি, যেমন ডিসেম্বরে যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকতো, আমি যশোর ট্যুর নিলাম, আমার হাজব্যান্ড নিল খুলনা, কারণ তার আইসিবির এইগুলি আছে। বাচ্চাদের নিয়ে আমি তখন ফিশারি ডিপার্টমেন্টে অনেকদিন জব করেছি, নদীতে চলে যেতাম, ফিশারম্যানরা মাছ তুলছে, বাচ্চারা লাফাচ্ছে, এই যে জিনিসগুলি, এগুলি আমাদের জীবনকে রঙিন করে। এবং আমি মনে করি যেহেতু আমার হাজব্যান্ডও খুব এই ধরনের ছিল, যার জন্য আমাকে হয়তো দেখেও আপনারা বুঝতে পারবেন যে এত বয়সেও আমি একটু রঙিনই আছি, তাই না? এবং আমার আমরা কি বয়স জিজ্ঞেস করবো? বয়স বলতে কোনো দ্বিধা নেই। আমি এখন বলি আমার বয়স হলো, তোমরা করতে পারো, গেস করতে পারো আমার বয়স কত? খুব বেশি তো হবে না। আমার বয়স 76 বছর। মা এখনো গো। আমি সাজি, এখন আমি এই জানটি বলি, কানাডা থেকে নিয়ে আসছি আপনাকে। কত। ওয়াও, অ্যামেজিং। আমি 50-55 বেশি তাও বলতে সাহস করছিলাম না। তার মানে আপনার সময়টা, বন্ধুরা দেখো, ওনার সময়টা সত্যি সত্যি রঙিন কেটেছে। রঙের মাঝে থেকে উনি এখনো এত সুন্দর আছেন, ওনার স্কিন, ওনার সব কিছু, আমি বাক্য হারিয়ে ফেলেছি। আসছি আপনার কাছে। তামান্না, আপনার কর্মক্ষেত্র মানে কর্মজীবনে কিভাবে এই আমাদের একেবারে চিরনবীন আপুটির মতন নিজেকে ধরে রাখেন বা সাজিয়ে রাখেন? আমার জীবনে, আমি পেশাগত জীবনে 2006 থেকে কাজ শুরু করি লেখালেখি। তখন ওটা জাতীয় দৈনিকে আমি কাজ শুরু করেছিলাম। তো খুব বেশি দিন আমার এই কাজটা করা হয়নি সংসার জীবনের কারণে। প্রায় 3 বছর কাজ করার পরে একটা বিরতি চলে আসে। তারপর লম্বা একটা বিরতি, কিন্তু সাহিত্য নিয়ে কাজ করার যে প্রবল আকাঙ্ক্ষা ছিল ভিতরে, সেটা আবার 2017 থেকে আবার স্টার্ট হয়। স্টার্টিংটা সেখান থেকে, তারপর একদম টোটালি একদম সাহিত্যে ঢুকে যাই। তারপর আমার বই, একক বই বেরিয়েছে 17 থেকে 18, প্রায় 11টা বই, কবিতার বই ছিল যৌথ। তারপর 2022 থেকে আমার নিজস্ব একক বই বেরিয়েছে, উপন্যাস। মানে আরো রঙিন হয়ে গেল হ্যাঁ, জগৎটা। এখন আমি মানে বড় পরিসরে কাজ করছি। আমার 5টা উপন্যাস বেরিয়েছে, তো 2026এও বই আসছে, একটা সামাজিক উপন্যাস। তো আমি সামাজিক উপন্যাসটা কেন লিখি, আমার চারপাশে যে গতানুগতিক জীবন খুব কাছ থেকে দেখা, মানে মানুষের জীবন, মানুষের কথা, প্রকৃতির কথা, একদম রুটসের বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। বাহ। মনে একদম যতটা কাছাকাছি থাকা যায়, প্রকৃতির কাছাকাছি, মানুষের কাছাকাছি, আমাকে খুব বেশি প্রত্যেকটা touch করে। অনুভূতির এক একটা রং হ্যাঁ, আপনি আমার ধরতে চেষ্টা এইগুলো করেন। ভীষণ টাচ করে। সো আমি এই জিনিসগুলো লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার লেখার টপিকসটা এই। তো আশা আছে সামনে আরো ভালো করে নিজের সাহিত্য নিয়ে কাজ করার। সবার কাছে দোয়া প্রার্থী। আনিকা, আপনি তো দেশের বাইরেও কাজ করেন, তাহলে এই যে সমন্বয়টা কিভাবে করেন, এই রংটা কিভাবে মেলান? আমি বলবো আসলে যদিও আমি হয়তো ওনাদের মতো এত দিন ধরে কাজ করি না, কিন্তু আমার মনে পড়ে আমি জন্মের পর থেকেই কিছু না কিছু করছি। সেটার জন্য আসলে আমি আমার মা মিতা খানম, যিনি রন্ধনশিল্পী, উনি অ্যাকচুয়ালি আমাকে এখানে আজকে প্রোগ্রামে আসার জন্য ইন্সপায়ার করেছেন। ওনাকে আমি সব থেকে বেশি ক্রেডিট দিব। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার আসলে আমি এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে পড়ালেখা করার পরে আমি অলওয়েজ সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই ছিলাম। ওখান থেকে যাওয়ার পরে আমি আমেরিকার লুজিয়ানা স্টেটে নিউ অরলিন্সে টুলেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। এরপর আমি জব করছি এবং দেখা যাচ্ছে যে আমি ওইখানেও বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, নট অনলি উইমেন, অলসো আন্ডার প্রিভিলেজড। একটা ফেয়ার কথা বলা, যখন একটা সার্টেন, আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনি দেখবেন যে অনেক বর্ণের, অনেক ধরনের মানুষের সাথে কাজ করতে হচ্ছে, তখন বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয় মানুষ। আমি সবসময় কাজ করি ওই বৈষম্যের শিকার মানুষগুলোকে যাতে আমরা সামনে তুলে ধরতে পারি। তো আমি অলওয়েজই প্রথমে আমি মনে করি আমাকে একটা ভালো মানুষ হতে হবে, যেটা আমার বাবা মা আমাকে বলেছেন। তারপরে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার বা আমি একজন ভালো ওয়াইফ বা একজন ভালো মানুষ যে কোনো কর্মক্ষেত্রে সেই সময়টাকে রাঙিয়ে তুলতে পারে। সেটাই। আর আমি আমার
ফ্যামিলি সবাই খুবই প্রচণ্ড ভ্রমণ পছন্দ করি, বাহ। ট্রাভেল করি। আমার কাজের প্রেশার খুব থাকে, বাট আমি যখনই সময় পাই আমি বের হয়ে যাই। আমি কোনো কিছু চিন্তা করি না যে আজকে এই দেশে চলে যাব, আজকে এই স্টেটে চলে যাব, যখনই একটু ছুটি হয় চলে যাই। প্রকৃতি খুব পছন্দ। আমি গান করি, সো আমি ক্রিয়েটিভ মাইন্ডের। গান। আমার হ্যাঁ তাহলে ঘুরতে ঘুরতে পথের রঙও চেনা হয়ে যায়। হ্যাঁ। এখন আমরা গান শুনবো, যেহেতু গান প্রসঙ্গ চলে এসেছে। আমি তাই। ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত করতাম, আমি অনেক ছোটবেলা থেকেই গান করি। আমি তাহলে একটা রবীন্দ্রসঙ্গীতের কিছু হ্যাঁ, চরণ হ্যাঁ, শোনাতে নিশ্চয়ই। পারি। যেহেতু আমি দেশ বিদেশ ভ্রমণের মধ্যেই থাকি, তো আমি আমি চিনি গো চিনি তোমাকে ওই গানটি ধরছি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। বাহ, চমৎকার। নিজেও খানিকটা বিদেশিনী আমাদের এই আড্ডায় অনেকটা, তাই না? তো সেদিক থেকে গানটা খুব গেছে। আর রবীন্দ্রনাথ মানেই তো বৈচিত্র্য, আর রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানেও কিন্তু এক একটা রং আছে, জি, হুম। চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, আপনার কাছে আসি আবার। আমার না এখনো ঘোর কাটেনি। আরেকবার বলবেন আপনার বয়সটা? না, আমি সবাইকে একটু বলতে চাই যে দেখো, দেখার আছে, শেখার আছে। আজকের দিনে আমি শিখে গেলাম যে এরকমও থাকা যায় যদি জীবনের রংকে সুন্দর করে রাঙিয়ে হ্যাঁ, তোলা যায়। সেটাই। আচ্ছা, আগে গান শুনি, আচ্ছা, তারপর আবার কথা শুনবো। আমি মূলত নজরুল সঙ্গীত করি রেডিও টেলিভিশনে, এবং আমি টেলিভিশনের সুরকার, বিটিভির সুরকার এবং সঙ্গীত পরিচালক। বাহ, চমৎকার। তো আমি এখন একটা আধুনিক করব, কারণ এখানে নজরুল সঙ্গীত করতে গেলে একটু মিউজিক লাগে। তো এই গানটা আবার আমার লেখা, আমি কিন্তু বেতারেরও গীতিকার। বাহ, তো করছি আমি মানে গানটা। বহু গুণের অধিকারী। মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে এই মন, চোখের চাওয়ায় জিতে নিলে জীবনের সব কটি ক্ষণ। মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে মন, উজাড় করে দিয়েছিলে সব ভালোবাসা, তারি সুখে সুখী হয়ে মিটালে সব আশা। সইতে পারোনি বদন খানি মলিন হলে যা, হাহাকার করেছে হৃদয় ফিরে পাওয়ার জন্য। মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে এই মন, চোখের চাওয়ায় জিতে নিলে জীবনের সব কটি ক্ষণ। মিষ্টি হাসি ছোঁয়ায় তুমি ভরিয়ে দিলে এই মন। বাহ, কি অসাধারণ। তো আমি এই গানটা আমার হাজবেন্ডের উদ্দেশ্যে করেছি, এবং আমার হাজবেন্ডের হাসি খুব সুন্দর ছিল। আহা, আহা। তো এখন মিস করি, উনি অবশ্য নাই। আচ্ছা, 10 বছর হলো ওনার উনি কথা expire ওনার করেছে। কথা শুনবো। আমি নাম জানতে চাচ্ছিলাম যে ওনার নামটা কি, আমরা কেউ আমার জানি? হাজবেন্ডের হ্যাঁ। আব্দুর রহমান খান মন্টু। উনি টিভিতে, রেডিওতে অনেক অনেক, নাটক অনেক, করতেন অনেক এবং নাটক আইসিবিতে জব করতেন। আহা, খুব ভালো লাগলো। আমরা ওনার আত্মার মানে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনার মুখ থেকে আরো কিছু কথা শুনবো। আমাদের বিরতির সময় হয়ে এসেছে।
যাচ্ছি, একটু পরেই ফিরে আসছি এবং আশা করছি তোমরা সবাই আমাদের সাথেই থাকবে। সামান্য বিরতি। বিরতির পরে আবার ফিরে এলাম। বিরতিতে যাবার আগে আমরা মিষ্টি কণ্ঠের, মিষ্টি মুখের, মিষ্টি হাসির একজন মানুষের গান শুনছিলাম এবং উনি কিন্তু ওনার গানের মধ্যে দিয়ে আরেকজন মিষ্টি হাসির মানুষকে স্মরণ করেছেন, যিনি আমাদের মধ্যে নেই। তিনি আমাদের গুরুজন, আমাদের ভাই। আর লেডিস ক্লাবের আড্ডা মানে হ্যাঁ, আমরা লেডিসরা, মেয়েরা, কিন্তু এই আড্ডা যে শুধু আমাদের জন্য আমরাই দেখি, আমরাই করি তা কিন্তু নয়। আমাদের ঘরে আমাদের বন্ধু আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, যারা কিন্তু আমাদেরকে দেখে। এর বাইরে আমি একটি তথ্য দিতে চাচ্ছি, ভীষণ ভালো লাগার একটি ব্যাপার। প্রায় 3 বছর চলছে আমাদের লেডিস ক্লাবের আড্ডা এবং এই আড্ডা চট্টগ্রাম থেকে ইয়ামিন চৌধুরী নামে একজন মনের চোখ দিয়ে শোনেন, প্রাণের চোখ দিয়ে দেখেন। উনি দৃষ্টি প্রতিবন্ধী, উনি আমাদেরকে দেখতে পান না, কিন্তু তারপরে কিন্তু কখনো আমাদের এই অনুষ্ঠান উনি মিস করেন না। এটা একটা বিশাল ব্যাপার। ইয়ামিন ভাই, আপনার প্রতি অনেক শ্রদ্ধা রইল, সম্মান রইল এবং ভালোবাসা রইল। এভাবেই আমাদেরকে আপনারা স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ছায়া দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আমরা কোথায় ছিলাম? পরিবারে ছিলাম, গানে ছিলাম। আর হ্যাঁ, যারা টেলিভিশনের সামনে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছো, তারা কিন্তু জানো যে জুম আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়া যায় এবং তখন এই যে 3 জন রঙিন বর্ণিল মানুষ, তাদেরকে দেখা যাবে, তোমাদেরকেও আমরা দেখব এবং কথা বলবো। জলদি জলদি যুক্ত হয়ে যাও। তো এই যে পরিবার যে একটা ব্যাপার, শুরুতে আনিকা বলছিল যে মা বাবা বলেছেন যে তাকে আগে ভালো মানুষ হতে হবে, একজন ভালো মানুষ সব কিছুতেই ভালো। এইটা গেল হলো বাপের বাড়ির, মানে শৈশব কৈশোরের একটা অভিজ্ঞতা। কিন্তু একজন পরিপূর্ণ মানুষ যখন সংসারে যায়, সংসার করে, সেখানে গিয়ে তার জীবনে আবার যুক্ত হয় নিজের সন্তান এবং সন্তানের পিতা, যিনি বন্ধু প্রতিম হয়ে থাকেন। আপনি একটুখানি বলছিলেন, স্মৃতিতে আরেকটু যেতে চাই, ভালো লাগছিল শুনতে। আচ্ছা, আর পরিবার হিসেবে আমরা যেটা মেয়েরা মনে করি, মানে বিয়ের পরেই হয়তো বাচ্চা কাচ্চা হলো, লাইফ অনেকটা শেষ, এরকম অনেকের থাকে। অনেকেই হ্যাঁ, ভাবে, কিন্তু এখন তো এটা অনেক ঠিক বেশি। না। এবং যেটা যেমন আমার পরিবারে বলি, যেমন আমার হাজব্যান্ড ওই ধরনের ছিল, আমি গান বাজনা করতাম, সে নাটক করতো, আমার মেয়ে টেলিভিশন প্রোগ্রাম, তো এভরিডে আমরা দুইজনেই জব করতাম, এভরিডে আমরা ব্যস্ত। তারপরেও একটু সময় করে আমরা সময় বের করতাম। তারপরে আমি যেমন গান করতাম, আমার ছেলে ড্রাম বাজাতো এবং এখন আমার নাতি যেটা আমেরিকায় আছে ও ড্রাম বাজায়, খুব ভালো ড্রাম বাজায়। এবং আমি মাঝে মাঝে যাই, 6 মাস করে থাকি মেয়ের ওখানে, নর্থ ক্যারোলিনা। ও অনেক শো করে এবং আমি গেলে পর ওর বাসায় একটা মিউজিকের রুমই আছে, সব মিউজিক আছে। আমার মেয়ে বলে যে আম্মু যাও নাতিদের নিয়ে করো সারাদিন। তো আমরা এগুলি করি এবং কেউ আসলে পরে ওদের বাসায় গেস্ট আসলে তখন যেহেতু জানে আমার মেয়েও গান করে, আমিও করি, আমার নাতি, তো তারাও খুব এনজয় করে, আমরা গান টান করি। তো এখানে আমি আরেকটা ছোট্ট কথা বলবো, সেটা হলো যে আমি আর একটু এখন খুশি এই কারণে, আগামী বছরের জন্য আমার যে নাতিটা বললাম ড্রাম বাজায়, ইশরাকুর নাম, আমেরিকায়, ওর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, এবং আমি যাব 26-এর শেষে, 27 জানুয়ারিতে ওর বিয়ে হবে। ওটা নিয়ে একটু মজাতে আছি আর কি। মানে নাতির বিয়ে দেখবে? হ্যাঁ, নাতির বিয়ে দেখবো। সেটা আমার মেয়ে বলছে, আম্মু তুমি কি লাকি, নাতির বিয়ে দেখে যাচ্ছ। একদম। আর আমার নাতি বলে যে গ্র্যানি না আসলে কিন্তু মজা হবে না, গ্র্যানি নাচবে, গান করবে। আমি আবার ওখানে যে খুব নাচানাচি করি। আমি লেখাপড়া করেছিলাম ইংল্যান্ডে, এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে জুলজিতে পাশ করে লন্ডনে আমি ওয়েলস ইউনিভার্সিটি থেকে এমএস করেছি। হ্যাঁ, তো ওই সময় তো লন্ডনে মানে খুব আমাদের 2 দিন করে ফাংশন থাকতো ইয়েতে, তখন খুব নাচ করতাম আর কি, ওখানকার ডিস্কো নাচ। আজকে সুযোগ থাকলে দেখে ফেলবো। তবে আমাদের কোনো ফাংশন হলে তখন আমরা আবার একটু, আমি ওই ডিস্কোটাই চালাই আর কি। আমার বোনরা অনেকে, আমরা 5 ভাই 5 বোন, তো বোনরা অনেকে নাচে, অনেকে ই করে। তো ওর মধ্যে একবার আমার মেয়ে যে ওই যে পিএইচডি করছে, ও স্ট্যান্ড করলো, কমার্স গ্রুপে 5th হয়েছে। তো আমি সবাইকে দাওয়াত করলাম, আমার বান্ধবীরা, আর আমার বান্ধবীরা এসে তো আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। মাই তো খাবে, মার জন্য। তো সেই দিন হলো কি, আমাদের বোনরা এবং ভাবিরা কেউ বাসায় গেল না, মানে আমার বাসায় এত হইচই হচ্ছে, সবাই থাকলো যে আমরা এখানে। তো আমরা 5 বোনে করলাম কি,
নাচলাম। হ্যাঁ, তো আমার একটা বোন ভালো নাচে, ওকে সামনে দিয়ে ওরা দুইজনে মোটামুটি, আমি আর আপা খুব একটা নাচ করি না আর কি, আমি ওই ডিস্কোর মধ্যে আছি। তো ও প্রথমে ঢুকলো, তারপর আস্তে আস্তে আমরা ঢুকছি, আমি আবার মাথার মধ্যে এরকম বেঁধে নিলাম আর কি ডিস্কো টাইপ করে। তো ওরা নাচতে নাচতে আমাদের এত জোশ উঠছে, তার মধ্যে তো আমার মেয়ে মানে স্ট্যান্ড করেছে, একটা আমার বোনরাও সবই, আমি এরকম ডিস্কো নাচ, আর আমার বোন যে নাচ আরম্ভ করলো ওটা আমরা নাম দিলাম জসিম নৃত্য। হ্যাঁ, আমাদের দুজনের জন্য, ওরা আর জায়গা পাচ্ছে না, ওরা কোনায় কোনায় যায় নাচছে, পরে ওরা বলেছে। আর আমাদের যে ছেলে মেয়েরা হাসি, আমাদের নাম দিল পঞ্চতারা। এরপরে কোনো অনুষ্ঠান হলো বলে কি আমরা পঞ্চতারা নাচ দেখবো। অর্থাৎ একটা আপনার ঘরই একটা আনন্দ ভুবন। আচ্ছা, আনিকার ঘরে আসবো, তার আগে আমি আরেকবার বলছি, যারা আমাদেরকে দেখছো তারা কিন্তু জুম দিয়ে জলদি জুম করেন, আমাদেরকে দেখো না, মানে জুম আইডি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তোমাদের অপেক্ষায় আছি। আচ্ছা, আনিকার পরিবার দেশের বাইরে দুই জায়গাতে কিভাবে মানে এরকম রঙিন হচ্ছে, আনন্দ নিকেতন হচ্ছে? আমি আসলে অ্যাড করতেই চাচ্ছিলাম, আমার বিয়ে হয় খুব আর্লি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার, ব্যাচেলার্স করার আগেই বিয়ে হয়ে যায়। অনেকেই ওটার এগেনস্টে ছিলেন, কারণ হচ্ছে আই হ্যাভ অলওয়েজ বিন এ টপার, যে এত টপার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে, শি নিডস টু গেট এস্টাবলিশড অ্যান্ড তারপরে তাকে বিয়ে দাও। কিন্তু আমার হাজব্যান্ড বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করছে, অ্যান্ড দেন আমাদের বাসা থেকে যখন বিয়ে টিয়ে সব হলো, এরপর অনেকে এটা নিয়ে কথা বলছিল, কিন্তু আসলে কিন্তু কোনো কিছু মানে থেমে থাকে না, বরঞ্চ আমরা একজন আরেকজনের সুখে দুঃখে সঙ্গী হয়েছে, সহযাত্রী হতে পারলে এবং যাত্রাপথটা আরো মসৃণ হয়। এক্স্যাক্টলি। এবং আমি যখন আপনার পড়ালেখায় এমন হতো, আমি রাত 1টা-2টা পর্যন্ত ল্যাবে কাজ করতাম। পিএইচডি খুবই হার্ড, অ্যান্ড মানে কাজের শেষে কাজ শেষ হতে চায় না একটা সময়। আমার এমনও হতো, আমার রাতের বেলা অনেক সময় ভূতের ভয় লাগতো, কারণ আমার পুরো বিল্ডিং এ একটা মানুষ নেই। আর বাংলাদেশে তো অনেক ধরনের আওয়াজ থাকে, অনেক কিছু, কিন্তু আমেরিকায় খুবই নিস্তব্ধ। তো আমি আমার হাজবেন্ডকে বলতাম যে আজকে আমার 2টা-3টা পর্যন্ত এক্সপেরিমেন্ট রানিং, আমি যেতে পারবো না। 10টার পরে নাকি লাইট অফ হয়ে যায়। তো আমি হচ্ছে মানে মুভমেন্ট লাইট, ইফ আই এম ওয়াকিং দেন দ্য লাইট টার্নস অন, আদারওয়াইজ ইটস দ্য হলওয়ে ইজ টোটালি ডার্ক। হ্যাঁ, কোনো ধরনের আলো নাই আমার ল্যাব ছাড়া। তো আমার হাজবেন্ড হচ্ছে, ওরও তখন পিএইচডি করছে, ওর কাজ রেখে হচ্ছে ও আমার সাথে এসে বসে থাকতো যাতে আমি আমার কাজটা শেষ করতে পারি। তো জীবনে চলার পথের সঙ্গী যদি সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু এটা সম্ভব না, এত দূর একা একা করা। ওখানে তো আমার বাবা মা নেই। তো পরিবারের যে ব্যাপারটা বা জীবনকে রঙিন করার ব্যাপারটা এখনো আমার হাজবেন্ডের কাজের কারণে দূরে থাকতে হয় মাঝে মাঝে। আমি যদি তাকে জানাই যে আমরা এটা প্ল্যান করছি, চলো আমরা এটা করি, লাইফ ইজ টু শর্ট, আমরা হয়তো জীবনটা এত ছোট যে শেষ হয়ে যাবে দেখতে দেখতে, ও ম্যানেজ করে চলে আসবে যে ঠিক আছে চলো আমরা ঘুরতে বের হয়ে যাই। তো এইরকম যদি সঙ্গী না পাওয়া যায়, দারুণ অনুষঙ্গ, হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু আমি রঙিন হলেও আমার রংটাকে ফুটিয়ে তোলার জন্য পরিবেশটা থাকবে না। তো আমি জানি না, উনি খুবই ইন্সপায়ারিং। আই ডোন্ট নো যে আমি যখন আপনার মতো বয়স হবো ওরকম থাকতে পারবো কিনা, কিন্তু আমার মনে হয় আমি প্রতিদিনই চেষ্টা করবো, ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করবো ওই রংটা যাতে মরে না যায়, এটাই আর কি আমার একমাত্র প্রচেষ্টা। হ্যাঁ, ওর কথা সুর ধরে আমি একটা কথা বলি, সেটা হলো আমি যখন এমএস করতে গেলাম ইংল্যান্ডে, তখন আমার 2টো বাচ্চা হয়েছে। হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ পেলাম, তো ওটাতে যাচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু খুব ফরে এবং আমার শাশুড়িও, কিন্তু অনেকেই অনেক কথা। এবং আমার হাজব্যান্ডের এক কলিগ বললো, আমাদেরকে চাইনিজ খাওয়াতে নিয়ে গেছে উনি যাওয়ার আগে, বলে কি আরে আমি সুন্দরী কিনা জানি না, বলে এই সুন্দরী বউ ছেড়ে দিচ্ছ, দেখো আর ফিরে পাবে না। নিশ্চয়ই সুন্দরী, নিঃসন্দেহে সুন্দরী। যাই হোক, মাঝখানে উনি মধ্যবর্তিনী হয়ে আছেন আমাদের, উনি শুধু একবার এই পাশে শুনছেন, একবার এই পাশে শুনছেন। এবার আপনাকে শুনবো, বলুন আপনার পরিবারে আপনি কিভাবে এই যে এরকম লাল সবুজের রঙিন বজায় রাখেন? আমি আমার লেখার একটু ব্যাকগ্রাউন্ডে যাই, মানে ইন্সপিরেশন জায়গা থেকে। আমাদের বাড়ি ময়মনসিংহ, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, কিন্তু দাদা বাড়ি নেত্রকোনা আর নানু বাড়ির কিশোরগঞ্জ। তো আমার আম্মারা যেখানে বড় হয়েছেন, আম্মার মামারা ওনারা কলকাতা আর্ট কলেজে পড়তেন। তো তখন আমার আম্মার মামার সাথে জয়নুল আবেদিন পড়তেন। ও, মানে সঙ্গে পড়তেন, সে তো রং দিয়েই শুরু করেছে জীবন, মাতৃকুলে একসঙ্গে পড়তেন। আম্মার মুখে না এই গল্পগুলি শোনা, আম্মা বলতো যে আমরা সবাই ছবি আঁকতাম,
আমার মামারা কলকাতায় গিয়ে থিয়েটার করতেন, তারপর ছবি আঁকতেন, গান করতেন। আমার আম্মা কিন্তু ভীষণ সুন্দর গান করতেন। বাহ, এখনো পুরোই শিল্প পরিবার। হ্যাঁ, তো ওই আম্মার মুখে মুখে না কথাগুলো শুনতাম। ইভেন আমার পুরো ফ্যামিলি, আমরা 4 বোন 2 ভাই, আমরা 4 বোন ছোটবেলা থেকে মানে আমরা মানে একটা কম্পিটিশন ছিল যে কে কার চেয়ে ছবি ভালো আঁকবো। প্রত্যেকে ছবি আঁকতাম এবং আমাদের পুরো ফ্যামিলি সবাই আর্টিস্ট বাহ, ছবি আঁকার দিক থেকে। তো আম্মা গান করতেন। সেই যে একটা না মনের মধ্যে একটা জিনিস তৈরি হওয়া, যে আর্ট করা বা গান গাওয়া। আম্মা এত সুন্দর সুন্দর ছবি আঁকতেন, আমি দেখতে অবাক হয়ে যাই। আম্মা সেই সময়কার সময় আমার মাথা নিয়ে জিনিসটা খেলতো। আম্মা বলতেন কি, আমার মামারা না মানে কবিতা লিখতেন, নাটক করতেন, থিয়েটার করতেন। মানে তখনকার মানুষগুলি এরকমই ছিলেন। এই যে আমার আর কি। ইন্সপিরেশন জায়গা থেকে না, সেখান থেকেই আমার লেখার বাহ, একটা অর্থাৎ শুরু। ভালো, একদম হ্যাঁ, মাঝখানে বসে বেশ ভালোই একদম। আসলে উনি এতক্ষণ রং তুলি সাজাচ্ছিলেন আসলে। মানে গল্পটা আমার এখনো মনে হয় যে আমি খুব ছোটবেলা থেকে শুনতাম আম্মা যখন বলতো। ইভেন দেখা যায় গেল যখন আমাদের কারেন্ট চলে যেত বাসায়, তখন আমি বলতে তুমি একটা গান গাও তো। আমার গান গাওয়া হতো না তেমন, কিন্তু আম্মা গান গাইতে সঙ্গে সঙ্গে আমি একটু সুর মেলাতাম মাঝে মধ্যে। তাহলে গান শোনাতে হবে। তেমন বিরতির সময় তেমন হয়েছে, পারি বিরতি না। থেকে ফিরে এসে কিন্তু গান শুনবো, ফাঁকি দেওয়া যাবে না। সময় হলো একটুখানি বিরতিতে যাবার, এবং একটু পরে আবার ফিরছি, সাথেই থাকবেন। দারুণ জমে উঠেছে আমাদের রঙিন আড্ডা, এবং জুমে বন্ধুরা যুক্ত হয়েছে। তোমরা যারা এখনো যুক্ত হওনি তারা জলদি যুক্ত হয়ে যাও। আমাদের সাথে সোনা, রূপা, হীরা, জহরত অনেক কিছু আছে। আপাতত রৌপ্য মুদ্রা থেকে শুরু করি। হ্যাঁ, রূপা আপনার এটা আনমিউট করেন, সাউন্ডটা করে আমাদের সাথে কথা বলেন। আমাদের সাথে আনিকা আছে, তামান্না আছে, পারভীন আপা আছে, এবং উনি আজকের দিনের একেবারে জলজ্যান্ত একজন রঙিন মানুষ। আচ্ছা, রূপা বোধহয় আনমিউট করতে দেরি হচ্ছে, তাহলে মিষ্টি বলুন। মিষ্টি খাই, মিষ্টি মুখ করি বছরের শেষ দিকে। শুনতে পাচ্ছেন? মিষ্টি শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা স্টুডিওতেই কথা বলি। এই যে একজন তরুণ প্রবীণ, আমি বলবো তরুণ প্রবীণ, এবং এই যে মিষ্টি হাসির একজন মানুষ, আর এই যে আনিকা দারুণ মিষ্টি একটা মেয়ে, তামান্না মাঝখানে আছে। এই যে তিনজনের একটা জীবন যে শুনলাম আমরা, যাপিত জীবনের যে অংশ, প্রত্যেকেই কিন্তু পরিবারের অনুষঙ্গ বলছে। এখন যেটা হয়, আমাদের বাচ্চাদের মধ্যে এখনো এই স্পৃহাটা আছে, ভিতরে আছে, কিন্তু জাগিয়ে তোলার অভাব আমার ধারণা আর কি। দিক নির্দেশনাটা, যে তুমি কোন দিকে যাবে, তুমি এই দিকে যাও, এই দিকে গেলে ভালো হবে, শিল্পের এই শাখাটা তোমার ছুঁয়ে দেখা দরকার। কারণ একজন মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ তখনই হয় যখন তার শিল্প মাধ্যমগুলি তার ভিতরে অনুরণন তোলার চেষ্টা করে। তো এবং ধরিয়েও দিতে হয়, সেই ধরিয়ে দেওয়ার কাজটা এখনকার পরিবার খুব একটা মনে হয় করছে না, যেটা আগে ছিল। এবং আনিকা মাথা নাড়াচ্ছে, বলো দেখি তোমার দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে। আসলে আমরা যখন ছোটবেলায় আমার মা আমাকে বিভিন্ন কিছুতে ভর্তি করতো, আমার মনে আছে আমি একই সাথে ক্যারাটেও শিখতাম, নাচও শিখতাম, গানও শিখতাম, আরবি হুজুরের কাছে এসেও পড়তাম। আমার মনে হয় না কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্য দরকার আছে। একদম এই কথাটাই অনেকেই কিন্তু গানের শিক্ষককে স্কুলের পরীক্ষার সময় বলে যে এর মধ্যে আপনি আসবেন না, এটা দরকার নেই। কারণ হচ্ছে আপনার যদি কারো আগ্রহ থাকে, সবার তো সব দিকে আগ্রহ থাকবে না, কিন্তু আগ্রহ থাকলে অনেক বাবা মাই অনেক সময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করে না, কারণ ভাবে এটা আরেকটা জিনিসের জন্য, পড়ালেখার জন্য ক্ষতি হবে। কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আমি নিজে সেটা দেখেছি আমার ছোটবেলা থেকে এবং অন্যদের ক্ষেত্রে, সবসময় একটা মানুষকে আরো বেশি ট্যালেন্টেড করে, আরো বেশি এগিয়ে দিতে সাহায্য করে। তো শুধু যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাও না, ইভেন পড়ালেখার ক্ষেত্রেও কেউ যদি শিল্প নিয়ে পড়তে চায়, সে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায় না, আমার মনে হয় না সেটাকে কোনোদিন বাধা দেওয়া উচিত। কারণ যে ভালো করার, সে যেটা পছন্দ সেটাই ভালো করবে। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা প্রাচ্য এবং পাশ্চাত্যে কিন্তু অনেক ডিফারেন্ট। আমাদের এখানে অনেক রেস্ট্রিক্টেড মানুষ, অনেক এই ব্যাপারগুলো নিয়ে, যে না তোমাকে এই লাইনেই পড়তে হবে, এটাই করতে হবে, মানে জোর করে
আমি 8 বছর ধরে আমেরিকায় থাকি এবং বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। ওইখানে প্যাশনের খুব বেশি মূল্য। আপনি কি করতে চান, কারণ আপনি যদি করতে চান, আপনি আজকে আর্ট করে বিশ্ববিখ্যাত হতে পারেন, সেই মানুষটাকে আজকে ডাক্তার বানালে হয়তো সে কিছুই ভালো করতে পারবে না, দিতে পারবে না। তো ওই যে আপনি যেটা বললেন যে ইন্সপায়ার করা, একজন মানুষের গুণাবলীটাকে চিনে তাকে, উনিও বলছিলেন যে ওটাকে এগিয়ে দেওয়ার জন্য একটা পুশ করা, একটা পজিটিভ মেন্টালিটি, অ্যাকচুয়ালি ওই পজিটিভ মেন্টালিটিটাই রঙিন করতে পারে একটা মানুষের জীবন। একদম একদম। হ্যাঁ, ওর সূত্র ধরে আমি আচ্ছা, একটু বলি। একটু মন রঙিন করি, একটু গান শুনি। আমাদের তো তামান্না ফাঁকি দিচ্ছে, তাহলে আনিকা এবং পারবিনা পাই ভরসা। আপনি করেন। আচ্ছা, আমি তাহলে নজরুল সঙ্গীত একটা করি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলছিলাম ওর সূত্র ধরে, সেটা হলো যে এগিয়ে দেওয়ার বিষয়টা। যেমন আমার নাতনি যেটা আমেরিকা থাকে, এর নাম 11 ক্লাসে পড়ে, ও ওখানে টেলিভিশনে ভালো গান করে। কিন্তু বাংলা গান করতো না, ওখানে তো ইংলিশ করে। কিন্তু আমি যখন যাই, যেমন গত বছর আমি 4 মাস থেকে আসছি, এর আগেও আমি ওকে বাংলা গান শেখাই এবং দেশাত্মবোধক গান শেখাই এবং সন্ধ্যার ঘুম ঘুম চাঁদ ঝিকিমকি ওটা শিখিয়েছি। ওটা যে অনুষ্ঠানে, বাঙালি অনুষ্ঠানে গায়, ওকে খুব প্রশংসা করে। তো ও বলে যে গ্রানি, আর অনেকে আমাকে, আমার মেয়েকে বলছে, আন্টিকে বলেন আমাদের একটু মেয়েদের গান শেখাক ওই বাংলা তো গান। পরিবার, নিজের পরিবার এবং মাতৃকুলের পরিবার, মানে পরিবারের বাইরে আমরা কেউ নই, এবং পরিবারের সহযোগিতা ছাড়া এগুলোও সম্ভব বাংলা গানে। ও তো আগে গাইতে চাইতো না, ওর আম্মা বলতো, আমাকে বলতো তুমি একটু শেখাও। এখন তার ইন্টারেস্ট হয়েছে, এই গান করে আর কি। অসাধারণ ব্যাপার। তো আমি এখন একটু নজরুল সঙ্গীত করি। খুব ভালো হয়, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, একটু যেহেতু আমি নজরুল সঙ্গীতই করি। আমি তো নজরুল পরিষদের সঙ্গে আছি, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, ওটা সহসভাপতি আমি। আমাদের প্রেসিডেন্ট ছিলেন ফেরদৌসী রহমান, এখন হলো সুজিত মুস্তফা ওটার প্রেসিডেন্ট। তো খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ শূন্য মহা আকাশে আমি রুদ্র বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। এই যে খেলা, আমাদেরও রঙের খেলা, আমরা আরো খেলবো এবং আরো অনেক বেশি। আমার বাসায় যখন অনুষ্ঠান হয়, ওই যে আমার নাতিটা ড্রাম বাজায়, আমার আরেক নাতি ছেলের ঘরে যেটা ঈশান, ও আবার গিটার বাজায়, আর রেইন গান করে, আমি গান করি। আবার আমার যে নাতি বললাম বিয়ে, ওর যে বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়েটা নাচে। তো সেই দিন আমি ওভার টেলিফোন কথা বলেছি, আমি বলছি যে ইশরাক ড্রাম বাজাবে, রেইন আর আমি গান করব, তুমি নাচবে। পুরাই একটা প্যাকেজ অনুষ্ঠান। এবং এটা আমি যেটা দেখি যে, যেমন আমার ফাদার মাদার কিন্তু খুব সাংস্কৃতিক মনা ছিল। কোনোদিন, আমরা 10 ভাই বোন, কিন্তু আমাকে কোনোদিন বাধা দেয় নাই। এবং আমাদের ফ্যামিলিতে আমার বড় ভাই গান করতেন, নায়ক ছিল এক সময়ে। তারপরে আমার বোনরা নাচতো, শহীদ নাম, কেন সিনেমার ছিল, সুমিতা দেবী তার নায়িকা ছিল। তো এরকম পরে ভাইয়া অবশ্য ছেড়ে দিয়েছে, যেহেতু আম্মা তখন পছন্দ করতো না। ওই যে দাওয়াই করছে মেঘমেঘালি তোলাল পুবাল বাউ, ওই গানটা যে যিনি নাও বাজছেন উনি না? না, ওটা না। আচ্ছা আচ্ছা। তো এই আর কি। এবং আমাদের ফ্যামিলি ভাই বোনের যে বাচ্চারা, এরাও অনেকেই অনেক পরম্পরা আর কি। হ্যাঁ, আবার প্লাস আমরা লেখাপড়াটাকে সেভাবে প্রাধান্য দিচ্ছি, যে
যেমন আমার মেয়ে পিএইচডি করেছে আমেরিকা যে, তারপরে আমার ছেলেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, ফাহিম আদনান, আসলে চিফ অফ মানে সাপ্লাই শিল্প চেইন হিসেবে। হ্যাঁ, চর্চার মধ্যে দিয়ে যে জীবনটাকে চালিয়ে নেওয়া যায় সেই জীবনটা সুন্দর এবং স্বস্তিময় হয়, এটা অন্তত আলাপচারিতায় আমরা বুঝতে পারছি। আবারও বিরতির সময় হয়েছে, কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যথারীতি। ফিরে এলাম যথারীতি আনন্দ আড্ডা, রঙিন আড্ডা নিয়ে। আশা করছি সবাই সাথেই আছে এবং আমাদেরকে দেখছে। এতক্ষণ ধরে আবারও সেই মধ্যবর্তিনী তামান্না শুনছিলেন। আপনার কাছে গান শুনবো এবার, আপনি বলেছেন, আমি কথা গান দিয়েছেন। করি না, তারপরও আজকে আপনার তারপরও হ্যাঁ, request-এ, হ্যাঁ, আমাদের এই যে এই আড্ডা তো আর কিছু নয়। হ্যাঁ, আমরা ঘরে বসে সবাই সবার সাথে কথা বলছি, আমাদেরকে সবাই দেখছে, জুম আড্ডায় সবাই যুক্ত হচ্ছে, মাঝখানে, হ্যাঁ, এই তো। মাঝখানে কিন্তু হ্যাঁ, মাঝখানে একটা কথা বলি, আমি লিখি, বাট আমার ঘর থেকে আমার 2 ছেলে আমার লেখার কোনো সাপোর্ট নাই। ওরা মানে জাস্ট বইমেলা আমার যাওয়া হয়, আজ বাবা চলো, মা ওখানে গিয়ে কি করব, কতক্ষণ থাকতে হবে, এই যে একটা মানে দেখালে ঘরে মেয়ে থাকাটা অনেক বড় একটা ফ্যাক্ট। এই যে এই কথাটা আমার বলতে 2 চাচ্ছিলাম যে ছেলে দেখেই হয়তো আমার বা 2 এরকম। ছেলে মানে ওরা টোটালি মানে দেখা গেল আমার বইয়ের কোন একটা পার্সেল চলে আসছে, আবার তোমার পার্সেল, আবার বই। আচ্ছা, এটা কি এই যে আমরা পরিবারের অবদান বলছিলাম, হ্যাঁ, আপনারও পরিবারের অবদান আছে, তো এই যে দুটো ছেলে যে আবার কেন মা, আবার কেন যাব, কেন ওদেরকে কি এখান থেকে ফেরানো গেল না? ওদের অ্যাকচুয়ালি কি পড়াশোনাটা মানে মা হয়ে, হ্যাঁ, বন্ধু হয়ে। হ্যাঁ, ওদের সাপোর্ট তো আমি আছি, পড়াশোনাটা এখন খুবই একটা আমাদের কম্পিটিশনে পড়ে গিয়েছে, ওরা সময়টা কম পায় সেই হিসেবে। আর ছেলে মেয়েদের সাথে মায়েদের একটা কানেকশন অন্যরকম থাকে, কিন্তু আমার মনে হয় যে ছেলেদের সাথে মায়েদের কানেকশনটা কি ওভাবে হয় না যে একদম মানে মায়ের ভিতরে যে কথাগুলো ওরা পড়তে পারে বা আমার চাওয়াটা ওদের যে ওরা বুঝতে পারে, ওই জিনিসটা আসলেই হয় না, একটা ডিফারেন্ট থাকে, মানে একটা কোথাও না ডিসটেন্স না, কিন্তু রয়ে যায়। করে নিতে হবে আমাদের, না এখন সময় হ্যাঁ, এই একটু distance খারাপ, practical এই হয়ে সময়ে গেছে এখন বরং সময়টা। ছেলেদেরকেই Distance-টাকে আরো কমাতে বেশি হবে। আমাদেরকে কাছে টেনে নিতে হবে, ওদের আরো বেশি কথা বলা জায়গা তৈরি করে দিতে হবে, কথা শোনার মতো মন মানসিকতা আমার ভেতরেও তৈরি করতে হবে। মেয়েরা সহজাত এটা হয়ে যায়, তাই না? মেয়ের জন্য আপনাকে অতটা কাঠখড় পোড়াতে হতো একদম না, হয় কিন্তু না। যেহেতু ছেলে, সেহেতু মনে হয় আপনি যেহেতু লেখক মানুষ এবং Support-টা। শিল্পী সত্তা নিয়ে বসবাস করেন, আশা করছি যে আপনি পেরে যাবেন। এবং ওই 2 ছেলে ইনশাআল্লাহ যখন দেখা আরো যাক। 2জন হ্যাঁ, মেয়ে নিয়ে আসবে, আমরাও দোয়া করি তখন যে আপনার ভরন্ত পরিবারে successful হয়ে আশা যাক। করছি যে সবকিছুই হ্যাঁতে থাকবে। একদম। গান 2 লাইন। গান করা হয় না আমার তেমন, তো ছোটখাটো বিষয় আম্মার সাথে যখন বসতাম গান করা হতো, এই ছোট্ট করে একটা গান গাবো আমি। যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলবে, বুঝে নিও তোমাকে আমি ডাকছি, তোমাকে কাছে ডাকছি, ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো এই রাতে। বাহ বাহ, চমৎকার। এত কিছু গান টান শুনে আমার নিজের মনে হচ্ছে নজরুলের ওই গানটা আর কি, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। আমার গান গাওয়ার কথা না, আমার কথা বলার কথা। সেটাই। আমি ভীষণ আপনার গলাটা রকম যারা বন্ধুরা সামনে বসে দেখছো, জানি না তোমরা কতটা নিতে পারছো, আমার কিন্তু ভীষণ রকম ভেতরটা অনুরণিত হয়ে যাচ্ছে। 3 জন মানুষের একেবারে এত সুন্দর রঙিন মুখ, হাসি মুখ, একদম। পোশাকের কথা বাদই দিলাম, পোশাক তো ঋতুভিত্তিক, আমরা কেউ পছন্দ করি, কেউ বিষয় ভিত্তিক পছন্দ করি, কিন্তু সকলের মুখে যে একটা সুন্দর হাসি লেগে আছে, সেখানে সুন্দর একটা পাড় আছে, জমিন আছে, আঁচলটা ধানের খেতে যেন দুলছে। ভীষণ ভালো লাগার একটা সময় পার করছি। আর আনিকার কাছে আরেকটা গানের বাসনা করছি। আচ্ছা, আমি গান গাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি।
আমি 4 বছর বয়স থেকে গান শিখি, তখন বাহ। আমি হারমোনিয়ামের রিড টানতে পারতাম না, কারণ আমার হাত ছোট আর ছিল। আরেকজন টেনে দিতে হ্যাঁ, হতো। তো আম্মু টেনে দিত বা আমি নতুন করে ওস্তাদজির কাছে শিখতাম, উনি টেনে দিতেন, আমি জাস্ট বাজাতাম। তারপরে যখন আমি আম্মুর খুব ইচ্ছা, যেহেতু সে আমাকে অনেক অলরাউন্ডার বানাতে চেয়েছে, তারপরে যখন আমি বড় হলাম, আমি যখন ছায়ানটে ভর্তি পরীক্ষা দিয়ে টিকে গেলাম, ছায়ানটের পরীক্ষাগুলো কিন্তু বেশ কঠিন হয়, আমি রবীন্দ্রতে টিকে গেলাম এবং রবীন্দ্র ছিল আমার মেজর অ্যান্ড লোকসঙ্গীত ছিল আমার মাইনর। আম্মু, আমার মনে আছে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ঢাকা ইউনিভার্সিটির সুফিয়া কামাল হলে থাকতাম। আম্মু আমাকে চিটংয়ে থাকতো, আম্মু তখন চিটং থেকে 22টা সুতির শাড়ি, কারণ ছায়ানতে শাড়ি পাঞ্জাবি পরে শাড়ি ক্লাস পরে করতে যেতে হয়, হয়, হ্যাঁ। আম্মু আমাকে 22টা সুতির শাড়ি ব্লাউজ মিলিয়ে আমাকে বাহ। পার্সেল করে দিয়েছিল, কারণ আম্মু এত হ্যাপি ছিল অসাধারণ। আমি ছায়ানটে টিকার পর, এবং শাড়ি আমার খুব পছন্দ। তো আমি ওটা আমার জন্য একটা মানে ব্লেসড মোমেন্ট ছিল। তো যেহেতু আমি লোকসঙ্গীতও করতাম রবীন্দ্রের পাশাপাশি, আমি 2টা লাইন গাই। লোকসঙ্গীত অনেক সময় করা একদম খুব আমাদের শেকড়ের গান, শেকড়ের, হ্যাঁ, খুব প্রাণের টান। এবং খুব শেকড়ের কঠিন, গান। কারণ অনেক আবেগ দিয়ে করতে হয়। তারপর আমি 2টা লাইন চেষ্টা করছি। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। আহা আহা। আপনাদের এই তিনজনের বাড়ি সম্ভবত একই জায়গায়, হ্যাঁ, আরো কি কি যেন মিল আছে বলেন তো, কে বলবে? কাকতালীয়ভাবে আমরা তিনজনে ময়মনসিংহ। হ্যাঁ, নেত্রকোনা ময়মনসিংহ। আমি আবার ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম একটা সংগঠন আছে, আচ্ছা, আচ্ছা। ওটা করি, ওদের বলেছে যে আমি ওটাতে যুক্ত করব। হ্যাঁ হ্যাঁ, ওই এলাকার মানুষ কিন্তু খুব সাংস্কৃতিক হয়। একদম, ময়মনসিংহের হ্যাঁ। মানুষ সাংস্কৃতিক। কিশোরগঞ্জ, হ্যাঁ, আমি কিন্তু আবার দিচি গানের করে পাশাপাশি সবাই। বই লিখি। হ্যাঁ, বাহ। আমার 2টা কবিতার বই, একটা ছড়ার বই বেরিয়েছে। হ্যাঁ, মানে ময়মনসিংহে ত্রিরত্ন সমাহার আমরা লেডিস ক্লাবের এবং আড্ডায় আজকে আমার পেয়ে গেছি। অনেক পুরস্কার পেয়েছে, যেটা তোমাকে একটু জানাতে হয়। বাহ। যেমন আমি নজরুল সঙ্গীতে পুরস্কার পেয়েছি বাংলাদেশ সাংস্কৃতিক ইয়ে থেকে, বাসব থেকে। তারপরে আমি লেখার উপরে আজীবন সম্মাননা পেয়েছি, সম্মাননা। গানের উপরেও, বাহ, বাহ। নজরুল সঙ্গীতের উপরে, এরকম বেশ অনেকগুলো আমার ইয়ে আছে। এবং আমার সাক্ষাৎকার আছে অনেকগুলো, এসসিটিভিতে আছে, তারপরে যে চায়ের চুমুক এটিএনে, হ্যাঁ, তারপরে অনলাইন ইয়েতেও আছে। আজকে আমরা পেয়ে গেলাম, এবং এত সুন্দর এবং অনলাইনে আমি আবার গান মুখের করেছি মানুষের যখন। সুন্দর কীর্তিগাথা শুনলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ। মানে কি বলবো, আমার সরাসরি তো একদম আমি দেখছি আর ভাবছি সেই তখন থেকে আড্ডা শুরু হয়ে এবং যায় বই মেলাতেও আমি থেকে। অনেক সাক্ষাৎকার দিয়েছি ওইবার। আমার বইয়ের যদিও 3টা বই, কিন্তু বইগুলির উপরে খুব হয়েছে। ছড়ার বইটা বিশেষ করে আমি ওইটা বিষয়ভিত্তিক করেছিলাম, যেমন জাতীয় পশু কি, জাতীয় পাখি কি, এটা যাতে বাচ্চারা কবিতা মানে ছড়ার মাধ্যমে শিখতে ও, পারে, আচ্ছা আচ্ছা, এরকম ভাবে করেছিলাম। তারপর রসুনের গুণ কি, ভিটামিন ডি আমরা কোথা মানে থেকে মানে প্রতিটা বিষয় আর কি হ্যাঁ, ছড়ার এই- মধ্যে, হ্যাঁ, গদ্যে না এই বলে ছড়ার জিনিসগুলো। মধ্যে বললে সবার ভিতরে একটু বসে যায় ভালো। আমি তামান্নার কাছে আরেকবার আসি, মানে আপনি তো লেখালেখি নিয়েই আছেন, এবং পারিবারিক আবহ জানলাম, বাচ্চাদের কথাও জানলাম। লেখা নিয়ে যেহেতু আমরা এখন আছি হলো একেবারে এই বছরের শেষ প্রান্তে, মানে আগামী বছর আবার দেখা হবে, সেই অর্থে আমার সাথে আগামী বছর আবার দেখা হবে 1 সপ্তাহ পরে। তো নতুন বছরে লেখালেখি নিয়ে কি প্রস্তুতি অথবা পরিকল্পনাটা কি? প্রস্তুতি মোটামুটি তো শেষ আমার। বই অলরেডি চলে আসছে আমার। প্রস্তুতি শেষ? হ্যাঁ, শেষ বাহ। একদম। বই চলে আসছে আমার। আমার নতুন উপন্যাস আসতেছে, তোমার জন্য একলা দুপুর। বইটি সামাজিক গল্পের উপর। তো আর বিস্তরভাবে বলবো আমার বই নিয়ে, আমি একটু ব্যাকে যাই। 2022-এ আমার প্রথম একক বই হয়। তো তখন আমার একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে আমার একটা গল্প খুব বেশি হাইপে ওঠে, লালবো। আচ্ছা, লালবো নামে গল্পটা হাইপে যায়। তো সেই বইটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে বইটা করব। 23-এ বইটা করা হয়, সেই বইটা 23-এ করা হয়। এখন পর্যন্ত 2025 পর্যন্ত সেই বইয়ের নাম ধরে আমাকে এখনো
পাঠকরা আমাকে মেসেজ করেন, লালবু ভালো আছেন, ভীষণ ভালো লাগে এই কমপ্লিমেন্টস। তো এই বইয়ের আমার সেকেন্ড এডিশন আসবে আগামী 2026-এর পরে আসবে। তো ওটা নিয়ে আমি কাজ করতেছি। আর রানিং তো অনেক লেখা রয়েছে আমার, আগামার 10টা আর উপন্যাসে কাজ চলতেছে। টোটাল বাহ, আমার 5টা বই হয়ে মানে গেছে আমরা already। নতুন বছরে নতুন অনেক কিছু পেতে যাচ্ছি। একদম সাহিত্য নিয়ে পুরোপুরি আচ্ছা, কাজ আপার চলতেছে। পরিবারের সদস্যদের কথা জেনেছি, তামান্নারও জেনেছি, আনিকার মানে নিজের আত্মজ কে কয়জন? আত্মজ বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানে নিজের আত্মার কেউ? আচ্ছা, মানে আমি জানতে চাচ্ছি পরিবার থেকে না পরিবারের বাইরে? পরিবার। আমার বাবা মা, আমার ভাই, আমার হাজব্যান্ড, দেখা যায় তাদের সাথে সব থেকে বেশি ক্লোজ। আর ওনাদেরকে ঘিরেই আসলে দেখা যায় অনেক প্ল্যান করা হয়, সত্যি কথা বলতে। রঙিন জীবনের বলেন বা মানে নতুন, পরিবার, হ্যাঁ, সোজা নতুন কথা, বছরের কথা পরিবার, বলেন, পরিজনই আত্মজন। হ্যাঁ। তো ওনাদেরকে ঘিরেই সবসময় দেখা যায় যে এই বছর, সামনের বছর আমার ছোট ভাইয়ের বিয়ে, এটা করব ওটা করব। তো হ্যাঁ, ধন্যবাদ আনিকা। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনজনে মিলে যদি একটা গান গাইতে গাইতে আমরা বাড়ি যেতে পারি তাহলে খুব ভালো হয়। আমি একটু বন্ধুদের কাছে বিদায় নেই। মানে শুরু যার আছে শেষও তার আছে। যদিও আমার মন চাচ্ছে যে অনেক কথা বলি, আরো অনেক কথা শুনি, আমাদেরও খুব কিন্তু ভালো লাগছিল। সময় আমাদেরকে খুব ভালো লাগছে। একদম। গল্প করে তোমরা যারা আমাদের এতক্ষণ ধরে দেখলে, আমাদের আড্ডার সাথে সঙ্গ দিলে, তাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর যেন সকলের পরিবার, পরিজন, আত্মজন নিয়ে খুব ভালো কাটে। গান আমরা পুরানো সেই দিনের কথা গানটি গাইতে পারি, কারণ এই বছর শেষ করে নতুন বছরের দিকে যাচ্ছি, কিন্তু তাই বলে যে পুরানো দিন ভুলে যাচ্ছে তা তো সেটা না। গাবো। তার আগে একটা মিনিট কথা বলি। আমি আপা, সামনে যে আমার সময় শেষ, পরিকল্পনা, আমরা গান শুনতে শুনতে যেতে হ্যাঁ, চাই। সামনের যে পরিকল্পনাটা সেটা হলো আমি নারীদের উপরে একটা গান লিখেছি, নির্যাতিত নারী, তারা কিভাবে নির্যাতিত হয় অ্যাসিড দিয়ে এইতে, এবং ওটা শুরু করে আমার হলো যে আমি নারীদের উপরে এখন গান গাবো এবং গানের মাধ্যমে যাতে নারীদের উন্নয়ন হয়। এখন এটা আমার পুরনো সেই তা এখন আমরা পুরনো সেই দিনের কথা বলবে কি রে, হায় সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।